খাম আনাস, মেহেদী হাসান জুনায়েদ, ফারহান ফাইয়াজ সহ অসংখ্য তাজা প্রাণ ঝরে গিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় চিফ হুইপ, সংযোজনের বিষয় তো আছেই, আমি সেই সাথে আজকের মহান সংসদে উত্থাপন করছি আমাদের একসময় সাবেক মন্ত্রী এবং আমাদের জামাত ইসলামী বাংলাদেশের মাননীয় নেতা এবং উনি চেয়ারম্যান ছিলেন জনাব মতিউর রহমান নিজামী সাহেব এবং মহাসচিব জনাব আলী আহসান মুজাহিদ এবং দিলওয়ার হোসেন সাইদি আল্লামা তার নাম সংযুক্ত করার জন্য। সেই সাথে আরও অনুরোধ করছি আমাদের ঝিনেদের 2 থেকে মোহাম্মদ মশিউর রহমান সাবেক সংসদ সদস্য যিনি ইতিমধ্যে মারা গেছেন তার নাম সংশোধন ইনক্লুড করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। এই নামগুলো বাংলাদেশের প্রথিতযশা রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা এই সংসদের সদস্য ছিলেন। মাননীয় বিরোধী দলের নেতা, আমি এটা শেষ করি তারপর আপনাকে ফ্লোর দেব। জি বলেন। এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ নাম, আরো কিছু সংসদ সদস্য এবং জাতীয় ব্যক্তিত্ব যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই নামগুলো প্রস্তাব করার জন্য আমি বিরোধী দলের উপনেতা জনাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে অনুরোধ করছি, আপনি মেহরবানি করে তাকে একটু ফ্লোর দেবেন। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের উপনেতা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে এটা একটা দুঃখজনক বিষয়, শোক প্রস্তাব একটি দুঃখের বিষয়, আবার প্রস্তাবনাটাও একটু দুঃখের বিষয় যে মনে হয় যেন শোক প্রস্তাবটি এক পেশে করে তৈরি করা হয়েছে। আমি আশা করি ভবিষ্যতে আমরা যদি সংসদকে নিরপেক্ষ এবং প্রাণবন্ত করতে চাই তাহলে এসব বিষয়ে আরো সচেতন হওয়া দরকার। আমি আজকের এই মহান সংসদের প্রথম অধিবেশনের শোক প্রস্তাবের এই প্রাক্কালে যারা অতীতের সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন, সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন, তাদের প্রতি নাম বাদ পড়ে গিয়েছে, সেটাকে প্রস্তাবনায় উল্লেখ করার জন্য, গ্রহণ করার জন্য অনুরোধ করেই নাম প্রকাশ করছি। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ মাওলানা আব্দুল সুবহান, মরহুম শেখ আনসার আলী, সাবেক এমপি, এরা সকলেই, মরহুম রিয়াসত আলী, মরহুম প্রিন্সিপাল আব্দুল খালেক মন্ডল, মরহুমা হাফেজা আসমা খাতুন, মরহুমা রোকে আনসার, মরহুমা সুলতানা রাজিয়া, মরহুমা রাশেদা খাতুন, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, উনি মন্ত্রী ছিলেন, মাওলানা এ কে এম ইউসুফ, অধ্যাপক নাজির আহমেদ, শহীদ মোহাম্মদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসিম আলী, জুলাই বিপ্লবের শহীদ বৃন্দ, এটা অলরেডি উল্লেখ করা হয়েছে। শাপলা চত্বরের হেফাজত ইসলামী, জামাত ইসলামীর বলা হয়েছিল, এটা কারেক্ট হবে হেফাজত ইসলামের, সেখানে সমাবেশে যারা শহীদ হয়েছেন তারা, আবু সাইদ, মীর মুগ্ধ, শহীদ ওয়াসিম, এগুলো আপনি উল্লেখ করেছেন। এছাড়াও জুলাই 2024-এর গণ আন্দোলন বিপ্লবের শাহাদাত বরণকারী প্রায় 2000 শহীদ এবং শহীদ ওসমান আদির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনপূর্বক তাদের স্মরণে শোক প্রস্তাব প্রকাশ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি শর্ট করলাম ব্যাপক পরিচয় না দিয়ে সময়কে সামনে রেখে। আপনাকে আবার ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা। আমি শোক প্রস্তাব, মাননীয় চিফ হুইপ, আমি এটা শেষ করি তারপর আপনাকে ফ্লোর দেব। জাস্ট গিভ মি 2 মিনিটস। মাননীয় সদস্যবৃন্দ, আমি শোক প্রস্তাব যাদের নাম উত্থাপন করছি, বিরোধী দলীয় উপনেতা যাদের নাম বলবেন, যাদের নাম বলেছেন, এই নামগুলো শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে। মাননীয় সদস্যবৃন্দ, এছাড়াও বিখ্যাত গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, শাফিন আহমদ সঙ্গীত শিল্পী, জাকারিয়া পিন্টু স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক, অধ্যাপক আবু জাফর,
প্রখ্যাত গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, শিক্ষাবিদ এস.এফ.এম. হাসান আরিফ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। প্রবীণ মিত্র, খ্যাতবান চলচ্চিত্র অভিনেতা। অধ্যাপক আনিসুর রহমান, অর্থনীতিবিদ। ইনাম আহমদ চৌধুরী, সাবেক সচিব ও প্রবীণ রাজনীতিবিদ। প্রতুল মুখোপাধ্যায়, সঙ্গীত শিল্পী ও গীতিকার। শাহিদা রফিক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। সৈয়দ মঞ্জুর এলাহি, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। সুষমা দাস, 21 পদকপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, আইনজীবী। হামিদুজ্জামান খান, বরেণ্য ভাস্কর ও চিত্রশিল্পী। আবিদুর রেজা জুয়েল, সঙ্গীত শিল্পী ও নির্মাতা। অধ্যাপক শামসের আলী, পরমাণু বিজ্ঞানী। যতীন সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী। ফরিদা পারভিন, লালন সঙ্গীত শিল্পী। আহমদ রফিক, ভাষা সৈনিক, কবি, রবীন্দ্র গবেষক। অধ্যাপক তোফায়েল আহমদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও গবেষক। বিচারপতি আব্দুর রউফ, সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার। সৈয়দ মঞ্জুরুল ইসলাম, শিক্ষাবিদ, কথা সাহিত্যিক, প্রাবন্ধিক ও অধ্যাপক। ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক মুখ্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা। এম হাফিজ উদ্দিন খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। কানিজ ফাতেমা, বিশিষ্ট সমাজসেবী। হুরুন নাহার রশিদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের মাতা এবং প্রয়াত মন্ত্রী হারুনুর রশিদ মুন্নুর সহধর্মিণী। কবি জাহানারা আরজু, 21 পদকপ্রাপ্ত কবি, সাহিত্য সম্পাদক ও সাংস্কৃতিক বক্তব্য। মেজর জেনারেল আনোয়ারুল কবির তালুকদার। 71 বন্ধু সাংবাদিক মার্ক টালুর মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। 21 জুলাই তারিখে 2025 উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাহেরিন চৌধুরী সহ হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করছে। সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। উল্লেখিত শোক প্রস্তাবগুলো ব্যতীত যদি অন্য কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকে তবে তাদের নাম, সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে পরবর্তীতে শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে। মাননীয় সদস্যবৃন্দ, শোক প্রস্তাব সমূহ গ্রহণ করার পূর্বে মরহুমা বেগম খালেদা জিয়া। আচ্ছা, আমি পরবর্তীতে আসছি। মাননীয় চিফ হুইপ, আপনি বক্তব্য রাখতে পারেন। স্পিকার, আমাদের মাননীয় অনেক সংসদ সদস্য ইতিমধ্যে মারা গেছেন। তাদের এই নাম তালিকাভুক্ত হয়ে আমি কয়েকজনের নাম পড়ছি, বাকিদের নাম আপনি ঘোষণা করবেন। যদি কেউ থাকে তাকে পরবর্তীতে আপনার সংসদে, আপনার সচিবালয়ে পৌঁছে দিলে ইনশাআল্লাহ তাদের নাম সংযুক্ত করা হবে। আমি যাদের নাম পড়ছি তিনি হলেন গৌতম চক্রবর্তী, টাঙ্গাইল, তিনি সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী ছিলেন। এম এ মতিন, 264 চাঁদপুর 5, তিনি মারা গেছেন। মুজিবুর রহমান মঞ্জু, এমপি, কিশোরগঞ্জ 5, তিনি মারা গেছেন। আমাদের আনোয়ারুল হোসেন খান চৌধুরী, বিএনপির সাবেক সংসদ সদস্য, ময়মনসিংহ 9, তিনি মারা গেছেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের স্বাধীনতা যুদ্ধের 1971 সালে যিনি ডেপুটি চিফ কমান্ডার ছিলেন, যে মুক্তিযুদ্ধে এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বীর উত্তম, আমি বিনয়ের সাথে তাদের সকলের নাম ইনক্লুড করার জন্য অনুরোধ করছি। সেই সাথে মাননীয় সংসদ সদস্যবৃন্দের কাছে অনুরোধ করছি, আপনাদের জানা মতে যদি আর কারো নাম বাদ পড়ে থাকে তবে তারা যেন মাননীয় স্পিকারের সচিবালয়ে পৌঁছে দেন এবং তাদের নাম সংযুক্ত করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। বলেন বিরোধী দলীয় চিফ হুইপ। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম। আজকের এই শোক প্রস্তাবে আরো দুই তিনটি নাম সংযোজনের জন্য আমি প্রস্তাব করছি, যে নামগুলো এই হাউজে উচ্চারিত হওয়া প্রয়োজন। আপনার মাধ্যমে আমি হাউজের কাছে প্রস্তাব করছি। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অকুতোভয়ী সাহসী যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি, শরীফ ওসমান হাদির নাম শোক প্রস্তাবের জন্য আমরা প্রস্তাব করছি। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম প্রতীক শহীদ আবরার ফাহাদের নাম আমরা প্রস্তাব করছি এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম আরেকটি প্রতীক শহীদ ফেলানী খাতুনের নাম আমরা প্রস্তাব করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ বিরোধী দলীয় চিফ হুইপ। এই নামগুলো শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত হবে। মাননীয় সদস্যবৃন্দ, শোক প্রস্তাবগুলো গ্রহণ করার পূর্বে মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ জুলাই যোদ্ধাদের শোক প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হবে। এ পর্যায়ে বেগম খালেদা জিয়া সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হবে। এখন আমি মাননীয় সদস্য
জনাব অনিন্দ্য ইসলাম অমিত, 87 যশোর 3, মাননীয় প্রতিমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদে উপস্থিত মাননীয় সংসদ নেতা, মাননীয় বিরোধী দলীয় নেতা এবং সকল সম্মানিত সদস্যকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, যিনি অত্যন্ত মাঝ বয়সে তার স্বামী হারিয়ে তার 2 নাবালক সন্তানকে মানুষ করবার দায়িত্ব ছেড়ে সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য রাজপথে নেমে এসেছিলেন। আমার মতো স্বাধীনতা উত্তর প্রজন্মের আমাদের অনেকেরই তাকে দেখে বড় হবার সুযোগ হয়েছিল। তার লড়াই, তার সংগ্রাম, তার আত্মত্যাগ, এই প্রত্যক্ষ করেই আমরা বড় হয়েছি এবং দেশের প্রতি, জনগণের প্রতি দায়বদ্ধতার শিক্ষা গ্রহণ করেছি। বিগত 90 দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার লড়াই, তার আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বৈরাচারী এরশাদকে হটিয়ে গণতন্ত্র ফিরে এনেছিলাম। পরবর্তীতে বাংলাদেশের জনগণের ভোটে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন এবং অবকাঠামো উন্নয়নে যে ভূমিকা রেখেছেন, আজও দেশবাসী তা গভীর কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করে। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার অসম সাহসী ভূমিকা, তার দৃঢ়তা আজ সারা বিশ্বের দরবারে উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে। তিনি নিজের সন্তান, নিজের পরিবার এবং নিজের শরীরের কথা চিন্তা না করে সমগ্র দেশবাসীর গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার লড়াই করতে গিয়ে তিনি কার্যত আত্মত্যাগ করেছেন। আজ এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে সেই বিদুষী নারীর রুহের মাগফিরাত কামনা করছি। একই সাথে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য, বাংলাদেশের মানুষের আইনের শাসন ফিরিয়ে আনবার জন্য, মানবাধিকার সমুন্নত করবার জন্য তার লড়াই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এই লড়াইয়ের মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে তিনি দলের ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন। তাই জুলাইয়ের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দিক নির্দেশনাহীন জাতি তার শরণাপন্ন হয়েছিলেন। তার জানাজায় লাখো কোটি মানুষের উপস্থিতি জানান দেয় তিনি কার্যত বাংলাদেশের অভিভাবক হিসেবে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। মাননীয় সদস্য, আজ আর 1 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের এই মহান জাতীয় সংসদে এত রক্তস্নাত পথ পাড়ি দিয়ে যখন এই মহান জাতীয় সংসদে উপস্থিত হতে পেরেছি, একদিকে যেমন আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যাদের ভোটে নির্বাচিত এখানে উপস্থিত হতে পেরেছি তাদের প্রতি যেমন কৃতজ্ঞতা স্বীকার করি। খুন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, শারীরিক মানসিক নির্যাতনের পথ হবে আজ গণতন্ত্র পুনরুদ্ধারের এই ক্ষণে
আজ একদিকে যেমন তাদের প্রতি কৃতজ্ঞতা স্মরণ করি, একইভাবে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি, তার রুহের মাগফিরাত কামনা করি। তার দেখানো পথে বাংলাদেশের স্বার্থ রক্ষার্থে আমরা আমৃত্যু অবিচল থাকব, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় স্পিকার, আমাকে কথা বলবার সুযোগ দেবার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে মাননীয় সংসদ নেতা এবং মাননীয় সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার নির্বাচনী এলাকা 87 যশোর 3-এর জনগণ আমাকে এখানে আসবার সুযোগ করে দিয়ে তাদের পক্ষে কথা বলবার সুযোগ করে দেবার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। এবার আমি আন্দালিব রহমান 115 বোলা 1-কে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। সবাইকে আসসালামু আলাইকুম। এই সংসদের সবচেয়ে সৌন্দর্য হলো স্বৈরাচার সরকার, যার বিরুদ্ধে আমরা 15 বছর লড়াই করেছি, তাদের পক্ষের কোনো মানুষ এই সংসদে নেই। এই একটা জায়গাতে আমরা একটা কমন থ্রেড রেখে দিয়েছি যে আমরা সবাই গণতন্ত্রকে সামনে রাখব, আর যেই আত্মত্যাগ, যে হাজার হাজার মানুষের আত্মত্যাগ এবং যেই শহীদদের কথা এই সংসদ যখন আরম্ভ হলো, সরকার দল থেকে এবং বিরোধী দল থেকে যে বলা হলো, যাদের নাম নেওয়া হলো, স্মরণ করা হলো, এই সবার প্রতি জানি সম্মান রেখেই আগামীতে আমরা এই সংসদ চালাতে পারি, আমরা জনগণ ও মানুষের কথা বলতে পারি, সেটাই আমি আশা করব। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে কথা বলতে গেলে আমি অনেকক্ষণ কথা বলতে পারি, আমি বেশিক্ষণ বলবো না। আমি এখানে এতক্ষণ বলবো যেই আত্মত্যাগ 17 বছরে আমি ব্যক্তিগতভাবে কাছ থেকে দেখতে পেয়েছি, যেই কষ্ট এবং যেই দৃঢ়তা, আমার কাছে মনে হয় আজকে জাতীয়তাবাদী শক্তি যেখানে দাঁড়ানো, যে মরহুম বা মৃত দেশনেত্রী খালেদা জিয়া জীবিত খালেদা জিয়ার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি শক্তিশালী। এবং আজকে এটাও মাথায় রাখতে হবে আমাদের সবাই যে কোনোভাবেও আমরা আমাদের দেশ নেত্রীর এই আত্মত্যাগকে কোনোভাবেও আমরা আন্ডারমাইন না করি আগামী দিনগুলোতে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। এবার আমি বিরোধী দল থেকে জনাব ATM আজহারুল ইসলাম 20 রংপুর 2-কে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাননীয় স্পিকার, আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে আমার নির্বাচনী এলাকা রংপুর 2 বদরগঞ্জ তারাগঞ্জবাসীকেও আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা ভোট না দিলে আজকে আমি সংসদে আসতে পারতাম না এবং আজকে আমি কথা বলার সুযোগ পেতাম না। মাননীয় স্পিকার, যাদের ব্যাপারে শোক প্রস্তাব আনতে বলা হয়েছে, বিশেষ করে আমার দলের, আমি অত্যন্ত দুঃখিত যে আজকে যদি 24শে জুলাই না হতো তাহলে আমার মতো লোক ফাঁসির সেল থেকে এসে সংসদে স্থান পেতাম না। আমি প্রথমেই সেই জুলাই যোদ্ধাদের আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি, যাদের ফলে শুধু আমি না, যারা দেশ এবং দেশের বাইরে ছিলাম, যারা কারাগারে ছিলাম, যারা কোনো সময় কল্পনা করিনি
আজকে আমরা মহান জাতীয় সংসদে উপস্থিত হতে পেরেছি আজকের এই জাতীয় সংসদ এবং আজকে সেই জাতীয় সংসদ, তাই জুলাইকে অস্বীকার করে জাতীয় সংসদ এটা হতে পারে না। মাননীয় স্পিকার মরহুমা বেগম খালেদা জিয়া, আমি তাকে দীর্ঘদিন ধরে জানি, তার পাশে কাজ করেছি। আমি যখন ঢাকা মহানগরীতে দায়িত্ব পালন করেছি তখন থেকে আমরা স্বৈরাচারী আন্দোলনে তার পাশে ছিলাম। তাকে অত্যন্ত কাছে থেকে আমরা জানি এবং চিনি। তিনি আপাত মস্তক একজন বাংলাদেশ প্রেমিক মহিলা ছিলেন, তিনি দেশপ্রেমিক মহিলা ছিলেন। তিনি দেশের স্বার্থের বাইরে অন্য কোনো কথা চিন্তা করেননি। এমনকি তাকে দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করা হয়েছে, তিনি আপোষহীন ছিলেন, তিনি দেশ থেকে বিতাড়িত হন নাই। তিনি বলেছেন যে আমার দেশের বাইরে কোনো জায়গা নেই থাকার, বাংলাদেশই আমার জায়গার স্থান। এবং তাই জীবনের শেষ দিন মুহূর্ত পর্যন্ত তিনি এটাতে অটল এবং অবিচল ছিলেন। মাননীয় স্পিকার, আমাদের যাদের পাশে আমি জেলখানে একসাথে ছিলাম তারা আজকে আমার কাছে নেই, তারা চলে গিয়েছেন, তারা আমার নেতা ছিলেন। তা আমাদের সর্বপ্রথম ছিল আমাদের তৎকালীন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির, সফল মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামী। তার সাথে আমার ছাত্র জীবন থেকে পরিচিত। তিনি অত্যন্ত অমায়িক এবং অত্যন্ত যোগ্যতা সম্পন্ন। তিনি অত্যন্ত সফলভাবে তার দুটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন এবং তার বিরুদ্ধে কেউ একটি আকার তার আত্মসাতের কোনো অভিযোগ পেশ করতে পারেননি। তিনি আজকে আমাদের কাছ থেকে চলে গেছেন। আমাকে তো মিথ্যা মামলায় সাধনা করে আমাকে ফাঁসি দেওয়া হয়েছিল, ফাঁসির হুকুম করা হয়েছিল, যেটাকে পরে মিসক্যারেজ অফ জাস্টিস বলা হয়েছে। একই কারণেই মাওলানা মতিউর মির্জাকে ফাঁসি দেওয়া হয়েছে। অত্যন্ত মিথ্যা প্রপাগান্ডা করে, মিথ্যা নাটক সাজিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করব বাংলাদেশ শুধু না, সারা পৃথিবীর মধ্যে সুপরিচিত আলমী দিন, যাকে কোরআন পাখি বলা হয়, সেই মৌলানা দেওয়ার হোসেন সাইদি। তাকে হাসপাতালে ভর্তি করে ভুল চিকিৎসা অথবা বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে। আমি তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করি। আজকে যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন তার মধ্যে আমাদের সফল মন্ত্রী তৎকালীন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মুজাহিদ, তাকে একই মামলায় হত্যা করা হয়েছে। এবং মোহাম্মদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা একই মামলায় হত্যা করা হয়েছে। প্রবীণ রাজনীতিবিদ যিনি ইউনিয়ন কাউন্সিল মেম্বার থেকে জাতীয় সংসদে 5 বার এমপি নির্বাচিত হয়েছিলেন, মানে আব্দুল সোবান, তাকেও জেলখানায় অত্যন্ত কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি যারা আরও অনেক নাম আছেন এবং জুলাই যুদ্ধে শহীদ আছেন, আমি তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাদের শোক শান্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং আল্লাহর কাছে কায়েম দোয়া করি আল্লাহ তাদের সব নেক আমল কবুল করেন এবং জান্নাতের উচ্চতম দান করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। এবার আমি জনাব সালাউদ্দিন আহমেদ, কক্সবাজার 1 মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকের এই মহান জাতীয় সংসদের দাঁড়িয়ে আমার প্রায়ই মনে পড়ছে এই সংসদ গঠিত হওয়ার পরে যিনি সবচাইতে বেশি খুশি হতে পারতেন তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আজকে আমাদের মধ্যে নেই। দীর্ঘ 45 বছরও বেশি আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহকর্মী হিসাবে, কখনো কর্মচারী হিসাবে, কখনো সংসদ সদস্য হিসাবে, কখনো মন্ত্রী হিসাবে, কখনো দলের নেতা হিসাবে তার ছায়া তুলেছিলাম, স্নেহের ছায়া তুলেছিলাম, নেতৃত্বে ছিলাম। অনেক আন্দোলন, অনেক সংগ্রাম, অনেক ত্যাগ তিতিক্ষা, কিন্তু তার সাথে পৃথিবীর কোনো ত্যাগের কোনো তুলনা করা যায় না। তিনি একসময় সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে দিতে গণতন্ত্রকে অবমুক্ত করেছিলেন, সামরিক স্বৈরাচারকে হটিয়েছিলেন, খেতাব পেয়েছিলেন দেশনেত্রী। তখন আপোষহীন নেত্রী হিসেবে তিনি খেতাব পেয়েছিলেন। তারপরে গণতন্ত্রের যে যাত্রা 1991 সালে শুরু হলো, সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু করলেন। তার হাত দিয়ে এদেশে সংসদীয় গণতন্ত্রের পুনরায় যাত্রা শুরু হয়েছিল। তার হাত ধরেই এদেশে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু হয়েছিল
এবং তার হাত ধরেই বাংলাদেশে গণতন্ত্র এবং নারী শিক্ষার অগ্রগতি হয়েছিল অভূতপূর্ব। 2001 সালে তিনি যখন আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, আজকে আপনারা অনেকেই এই শোক প্রস্তাবে বলেছেন 3 বারের প্রধানমন্ত্রী। তিনি আসলে 4 বার শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে। 1991 সালে প্রধানমন্ত্রী হিসেবে, তখন রাষ্ট্রপতি শাসিত সরকারের সময় 1 বার প্রধানমন্ত্রী হলেন। তারপরে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালুর পরে তিনি আবার শপথ গ্রহণ করলেন, 2য়-বার প্রধানমন্ত্রী হলেন। 3য়-বার প্রধানমন্ত্রী হলেন 2001 সালে এবং 4র্থবার 1996 সালে 6ষ্ঠ জাতীয় সংসদে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। এই 3 বার, 4র্থবার 2001 সনে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। তিনি অপরাজিতা। বাংলাদেশের রাজনীতিতে এরকম আর কোনো নজির নাই, উপমহাদেশে আছে কিনা জানি না। যতবারই যত আসনেই তিনি নির্বাচন করেছেন, ততবারই তত আসনে তিনি নির্বাচিত হয়েছেন। তিনি আপসহীন দেশনেত্রী হিসেবে খেতাব পেয়েছেন। বিগত সময়ে স্বৈরাচার বিরোধী, সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ের ধারাবাহিকতায় বাংলাদেশের গণতন্ত্র যার হাত দিয়ে বারবার অবমুক্ত হয়েছে, সেই ধারাবাহিকতায় ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে তার নজিরবিহীন ত্যাগের নজির স্থাপন করে তিনি খেতাব পেয়েছেন বাংলাদেশের মানুষের কাছে দেশনেত্রী এবং গণতন্ত্রের মা। আজকে সেই গণতন্ত্রের মা আমাদের মধ্যে নেই। তিনি নেই, কিন্তু তিনি আছেন বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে। সারা পৃথিবীর গণতন্ত্রকামী প্রত্যেক মানুষের অনুপ্রেরণা হিসেবে তিনি জীবিত থাকবেন তাদের অন্তরে। তিনি যদিও আমাদের মধ্যে শারীরিকভাবে নেই, সারা পৃথিবীর মানুষের গণতন্ত্রের অনুপ্রেরণা হিসাবে তিনি সারা পৃথিবীর মানুষের মধ্যে জীবিত থাকবেন, জাগরুক থাকবেন। তিনি আমাদের অনুপ্রেরণা জুগিয়ে যাবেন। তার সেই নেতৃত্ব, গণতন্ত্রের জন্য অপরিসীম ত্যাগ এবং তার সংগ্রামের কাহিনী আজীবন বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে ততদিন এদেশের মানুষ স্মরণ রাখবে এবং অনুপ্রাণিত হবে। আজকে দীর্ঘ আলাপ করার সময় নেই, কিন্তু তার জীবনী নিয়ে আলাপ করতে গেলে জাতীয় সংসদের অধিবেশন একটি কেন, প্রত্যেকটা অধিবেশনই যেন কম হয়ে যাবে। সুতরাং আমি আজকের এই মহান জাতীয় সংসদে, যেহেতু আমাদের দীর্ঘ 17 বছরের রক্তের উপর দাঁড়িয়ে, যেই গণতান্ত্রিক সংগ্রামের উপরে দাঁড়িয়ে শহীদের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে ভিত্তি নির্মাণ হয়েছে, তার ভিত্তিতে আমরা এই জাতীয় সংসদে দাঁড়িয়ে আছি, সেই জন্য আমি আজকে সময় বেশি নেব না। এই কামনা শুধু করতে পারি তিনি আমাদের গণতান্ত্রিক সংগ্রামে আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবেন। যারা দীর্ঘ 17 বছরের ধারাবাহিক সংগ্রামকে প্রত্যক্ষ করেছেন, যার ধারাবাহিকতায় 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই অভ্যুত্থানের একটি বিশাল অংশ জুড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব আমাদেরকে অনুপ্রেরণা এবং সাহস জুগিয়েছিল। যারা জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত, যারা জীবিত আছেন, যারা ছাত্র গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন, যাদের আকাঙ্ক্ষা এবং যাদের প্রত্যাশা, জনপ্রত্যাশা পরিপূরণ করার জন্য আমরা আজকে এই জাতীয় সংসদে আছি। আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, গণতন্ত্রের যে সুদৃঢ় ভিত্তি রচনা করতে চেয়েছিলেন, সেই সুদৃঢ় ভিত্তি, সাম্যের ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে, মানবিক মর্যাদার ভিত্তিতে সেই বৈষম্যহীন বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে। আমরা সেই পথেই যাব। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ জানাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জুলাইয়ের শহীদদের প্রতি স্মরণ করতে আমি ভুলে গিয়েছিলাম, 71-এর শহীদদের প্রতি স্মরণ করতে ভুলে গিয়েছিলাম। আমি ক্ষমা প্রার্থনা করছি। আজকে আমরা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যেহেতু এই সংসদে দাঁড়িয়ে আছি, সেই জন্য আমাদের সকল শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এবার আমি আহ্বান জানাবো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও 1 মাননীয় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বক্তব্য রাখবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করতে চাই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। স্মরণ করতে চাই 1971 সালের স্বাধীনতা যুদ্ধে সেই লাখো শহীদদের
যাদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন ভূখণ্ড লাভ করেছি। আমি স্মরণ করতে চাই একই সঙ্গে দীর্ঘ 18 বছর গণতান্ত্রিক সংগ্রাম করে যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন এবং হারিয়ে গেছেন আমাদের সেই সব বীর সহকর্মীদের। একই সঙ্গে 2024-এ আমাদের যে সমস্ত তরুণেরা, আমাদের ছেলেরা আমাদের একটা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য প্রাণ দিয়েছে, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মাননীয় স্পিকার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে অল্প সময়ে কথা বলা অত্যন্ত কঠিন ব্যাপার। একজন মহিয়সী মহিলা, একজন অসম সাহসী নেত্রী, একজন দূরদৃষ্টি সম্পন্ন রাষ্ট্রনায়ক, যিনি বাংলাদেশে এই 54 বছরের 43 বছর রাজনীতিতে বিচরণ করেছেন দাপটের সঙ্গে। এই নেত্রী বাংলাদেশে তিনবার তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে এবং সম্পূর্ণ একটি নিরপেক্ষ ভোটের মাধ্যমে। তিনি 2বার বিরোধী দলের নেত্রী নির্বাচিত হয়েছেন এবং প্রতিটি ক্ষেত্রেই তার যে মূল লক্ষ্য ছিল, সে লক্ষ্য ছিল বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। আমরা দেখেছি যে যখন তিনি সরকারে ছিলেন সেই সময় তিনি এমন কাজগুলো করেছেন, যেমন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে আসা এবং অন্যান্য গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করানোর চেষ্টা করা, সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করা। একই সঙ্গে রাষ্ট্রনায়ক হিসেবে তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা পালন করেছেন। তিনি মেয়েদের ক্লাস 10 পর্যন্ত লেখাপড়াকে অবৈতনিক করেছিলেন এবং মহিলাদের ক্ষমতায়নের জন্য তিনি অনেক কাজ করেছিলেন। আমি বেশি কথা বলবো না, আমি শুধু কয়েকটা কথা, যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি যে কাজগুলো করেছিলেন তার কিছু না বললে আমি মনে করি যে অবিচার করা হবে। তিনি প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছিলেন, যেটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল এডুকেশনের ক্ষেত্রে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় এই দুটি তারই হাতে তৈরি করা হয়েছিল এবং একই সঙ্গে বেসরকারি খাতে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের অনুমতি তিনি দিয়েছিলেন। তিনি কৃষকের ভাগ্য পরিবর্তনের জন্য 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মকুব করেছিলেন, 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ করে দিয়েছিলেন। একই সঙ্গে তিনি আমাদের মুক্ত বাজার অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তার মধ্যে একটি ছিল আমাদের আপনার রেভিনিউ আর্ন করার জন্য ভিএটি, এটা ছিল তার করা, এবং বিনিয়োগকে মুক্ত করে দেওয়া বেসরকারি খাতে, যেটা আমাদের অর্থনীতির যুগান্তকারী পদক্ষেপ রেখেছিল। একই সঙ্গে অনুমতি ছাড়াই 30 কোটি টাকা বিনিয়োগের সীমা নির্ধারণ করা হয়েছিল এবং নতুন শিল্প প্রতিষ্ঠা করা হয়েছিল সেই সময়। একটি স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার জন্য দারিদ্র্য বিমোচন, স্থানীয় সরকারকে শক্তিশালী করা, মূর্ত অর্থনীতিকে আরো প্রাণবন্ত করা, জলবায়ু ও পরিবেশ বান্ধব কর্মসূচি গ্রহণ করা ছাড়াও তিনি অনেকগুলো ব্যবস্থা নিয়েছিলেন, যে ব্যবস্থাগুলো আমাদের অর্থনীতিকে সচল করেছিল, আমাদের রাষ্ট্রকে এগিয়ে নিয়ে গিয়েছিল। আমি কথা একটু শুধু আরেকবার বলতে চাই যে অপোজিশন লিডার হিসাবে, বিরোধী দলীয় নেতা হিসাবে তার মূল কাজটি ছিল গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার সংগ্রাম করা। তার এই 43 বছরের যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনে তিনি কখনো আপোষ করেননি গণতন্ত্রের প্রশ্নে। তিনি কখনো বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করেননি এবং সেটাই ছিল তার সবচেয়ে বড় কৃতিত্ব, যেটা আমাদের বাংলাদেশের মানুষকে আজকে পর্যন্ত অনুপ্রাণিত করে। আপনারা সবাই জানেন যে আমি একটু কবিতা পড়তে বলতে ভালোবাসি, যে কারণে আজকেও আমি আমাদের বিশিষ্ট কবি আল মাহমুদের লেখা একটি কবিতার কিছু অংশ বেগম খালেদা জিয়া সম্পর্কে লেখা, সেটা আমি আপনাদেরকে একটু শোনাবো। কারণ আমার কাছে মনে হয়েছে এটা একটা অসাধারণ কবিতা, যা দেশনেত্রী সম্পর্কে সবচেয়ে ভালো কথা বলেছে।
তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ। এদেশের গুল্মলতা ছুতে চায় পল্লবিত আঁচল তোমার। যেন এক প্রতিশ্রুতি হেঁটে যায় আমাদের কণ্টকিত কালের ভেতর। লাঞ্ছিতের আহ্বানে যেন মাটি জন্ম দিল এক শস্যগন্ধি মাটিরই কন্যাকে। প্রত্যাশার কণ্ঠস্বর কে জানে কি মন্ত্র বলে, তুমি কেবল ছড়িয়ে দিচ্ছ মাঠ ঘাট আদিগন্ত শস্যের কিনারে। আমরাও সাক্ষ্য দেব। হ্যাঁ, আমরা একথা দেখেছি মাতাকে এক অনিশ্চয়ই সাঁধারে দাঁড়িয়ে আলোর ডাঁড়ার মতো মেলে দিয়ে ব্যাঘ্র দুই বাহু 11 কোটির মাঝে নেমেছিল বিদ্যুৎ বিভায়। কখনো ভুলো না যেন তোমার ঘুমটায় আছে মানুষের আশার বারুদ। ভুলো না তোমার বাক্য প্রতীক্ষিত নিঃশ্বাস জাতির অবিচল পিঙ্গলাক্ষী হে মাতৃকা, মানুষের আশাকে জাগাও। তিনি জাগিয়ে তুলেছিলেন সেই আশা। তিনি হেঁটে গিয়েছিলেন কারাগারে ভালোভাবে, কিন্তু আবার একই সঙ্গে তাকে হত্যা করার জন্য ফ্যাসিস্টরা যে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্র তাদের টিকতে পারেনি। শেষ পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি মুক্ত হয়েছিলেন এবং সেদিনই তিনি জাতির সামনে তার সেই বিখ্যাত উক্তি তিনি করেছিলেন, সেই সমঝোতার কথা, যে প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আসুন আমরা একটা ভালোবাসার দেশ গড়ে তুলি, কল্যাণের দেশ গড়ে তুলি, মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে আমরা নির্মাণ করি আমাদের নতুন বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এ পর্যায়ে শহীদ জুলাই যোদ্ধাদের শোক প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হবে। আমি প্রথমে আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব গয়েশ্বরচন্দ্র রায়, 176 ঢাকা 3। মাননীয় সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ এই মহান সংসদে আমার নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে কথা বলার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার একটা লাইনই আমার মনে পড়ে, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল কাদম্বিনী মরে নাই। মাননীয় স্পিকার, বেগম খালেদা জিয়া মরিয়া প্রমাণ করিয়াছে তিনি মরেন নাই। মাননীয় সদস্য, আমরা শহীদ জুলাই যোদ্ধাদের ব্যাপারে শোক প্রস্তাব আলোচনা করছি। আমরা এই মহান সংসদে আপনি কি জুলাই যোদ্ধাদের ব্যাপারে কিছু বলবেন? মাননীয় সদস্য, বেগম খালেদা জিয়ার উপরে আলোচনা সমাপ্ত হয়েছে। এখন আমরা আলোচনা করছি শহীদ জুলাই যোদ্ধাদের ব্যাপারে। এই সম্পর্কে আপনি কিছু বক্তব্য রাখবেন? মাননীয় স্পিকার, আমরা পূর্ববগত না, আর নতুন আসছি তো ছোটখাটো ভুল হয়েই যায়। আবার মাইকেরও আপনাদের ভালো ডিস্টার্ব আছে, সবকিছু শুনতে পারি না। জুলাই বিপ্লব বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ফেসিবাদের পতন, সবকিছু। আজকে এই যে শত মায়ের কান্না, সন্তানের হারানোর যে ব্যথা, গুম হওয়ার পরিবারের মা কি বোন কি স্ত্রী কি সন্তান তারা অপেক্ষা করছে, এখনো তারা উদ্ধার হয়নি। আমাদের 16 বৎসরের যে নির্যাতন নিপীড়ন এবং বৈদেশিক শক্তি হাতে নিয়ে যিনি এই দেশটাকে লুটপাট করে অনেকটা ভিক্ষা ঝুলি হাতে তুলে দিয়েছেন, লক্ষ লক্ষ কোটি টাকা যারা বিদেশে পাচার করেছেন, তারা আজকে নাই। এই জুলাই বিপ্লবের প্রতি কৃতজ্ঞ সারা জাতি। এই জুলাই বিপ্লব যারা সংগঠিত হয়েছে তারা ইতিহাসের পাতায় মহাবীর হিসাবেই অন্যান্য বীরদের মতো তাদের স্থান থাকবে, এটাই প্রত্যাশা করি। কিন্তু আমরা শুধু তাদেরকে সম্পর্কে যা বলি, কিন্তু আমাদের তো কিছু দায়িত্ব আছে। তারা এই বিপ্লব ঘটাল, এই বিপ্লবের পরে জাতি কি আশা করে, কি প্রত্যাশা করে, সেই প্রত্যাশার ব্যাপারে আমরা কতটুকু ঐক্যমত, এক পথে চলতে পারবো। যেমন জুলাই বিপ্লবের সমৃদ্ধ হয়তো আমরা দৃশ্যমান না হলেও তাদের সাথে চলতে পারছি। অর্থাৎ এটাকে সফল করার ক্ষেত্রে
আমার দলের পক্ষ থেকে আমার তখন তিনি বিদেশ আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে এই জুলাই বিপ্লবের পিছন দিক থেকে আমাদের যতটুকু দায়িত্ব ছিল অতটুকু দায়িত্ব আমরা পালন করতে কৃপণতা করি নাই। আমি আশা করি এই জুলাই বিপ্লবকে সার্থক যে গণতন্ত্র, সাম্য, ন্যায় বিচার বা জাস্টিস সেটা প্রতিষ্ঠা করে যেন আমরা তাদের যথাযথ মূল্য দিতে পারি এই আন্দোলনে, শুধু কথার নয় কাজের মধ্য দিয়ে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। এর আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিরোধী দলীয় মাননীয় চিফ হুইপ, আপনি কিছু বলবেন? গো হেড। মাননীয় স্পিকার, আমাদের এই সামনের বিরোধী দলীয় নেতাদের পিছনের 2-3 সারিতে মাইকে কোনো কাজ করছে না। এইখানে আমাদের 2 জন আছেন, তারাও এইখানে যারা আছেন তো মাইকে কোনো কাজ করছে না এবং তারা মাইক্রোফোনে কিছুই শুনতে পায় না। এটা মাইক্রোফোনে তারা কেউ কিছু শুনতে পায় না, সকলেরই অভিযোগ এরকম, কেউ মাইকে শুনতে পায় না এরা। তো এই ব্যাপারটা আপনি মানে মাননীয় চিফ হুইপ, আমি এবার অধিবেশনে বসার আগেই আমাকে জানানো হয়েছে যে কয়েকজন মাননীয় সদস্যের মাইক ডিস্টার্ব করছে এবং তারা বক্তব্য রাখতে পারবেন না তাদের মাইক থেকে। যদি তারা বক্তব্য রাখতে চান আমি তাদেরকে অনুমতি দেব পাশের সিটে বা অন্য কোনো সংসদ সদস্যের যার মাইক কাজ করছে সেখান থেকে আপনার বক্তব্য রাখতে পারবেন। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম, 184, ঢাকা 11। বক্তব্য রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। জুলাই গণ অভ্যুত্থান এবং জুলাই যোদ্ধাদের উপর আনীত শোক প্রস্তাবের উপর আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। আজকের দিনটি আমাদের জাতীয় জীবনে অনেক ঐতিহাসিক একটি দিন, ব্যক্তিগতভাবে আমার জীবনেও। 2024 সালের 5ই আগস্ট তথা 36শে জুলাই শাহবাগ থেকে ছাত্র জনতার মিছিল নিয়ে আমি এবং আমার সহযোদ্ধারা এই জাতীয় সংসদের প্রাঙ্গণে আমরা এসেছিলাম। ছাত্র জনতাকে সাথে নিয়ে ফ্যাসিস্ট মুক্ত করেছিলাম এই মহান জাতীয় সংসদকে। সেই দিন আমাদের ভূমিকা ছিল বৈপ্লবিক। আজকে একটা ভিন্ন প্রেক্ষাপটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আজকের এই মহান জাতীয় সংসদে কথা বলতে পারছি, সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে এবং জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, হাজারো শহীদের রক্ত মারানো আর অসংখ্য আহত পঙ্গু দেশপ্রেমিকের সর্বস্ব ত্যাগ করা মহান গণ অভ্যুত্থানের ফসল এই সংসদের অভিভাবক হিসেবে নির্বাচিত হয়ে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। মাননীয় সংসদ নেতা, মাননীয় বিরোধী দলীয় নেতা এবং মাননীয় বিরোধী দলীয় উপনেতা এবং সকল মাননীয় সংসদ সদস্যদেরও অভিনন্দন জানাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার সেই ভাই বোনদের যারা নিজের বুক বুলেটের সামনে উন্মুক্ত করে দিয়ে আমাদের আবারও স্বাধীন করে নিজেরা স্মৃতি হয়ে গিয়েছেন। আমরা তাদের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। একই সাথে আহত ও পঙ্গু জুলাই যোদ্ধা ভাই বোনদের প্রতি আমার সবটুকু আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের সুস্থতা কামনা করছি। তাদের অমূল্য জীবন, রক্ত আর অপরিসীম ত্যাগের ফলে আমরা আজ সংসদ সদস্য। 24-এর গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অংশ নিয়েছিল ছাত্র, শ্রমিক, কৃষক, শিক্ষক, অভিভাবক, সাংস্কৃতিক কর্মী, আলেম সমাজ, তরুণ সেনা অফিসার ও সৈনিকগণ ও প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা। অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমাদের নারী সমাজ, সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ও নির্যাতিত হয়েছে। আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। গণ অভ্যুত্থানে ভ্যানগার্ডের ভূমিকা ছিল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। স্মরণ করছি ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র শক্তি, ছাত্র অধিকার পরিষদ এবং বিভিন্ন ইসলামপন্থী ও বামপন্থী ছাত্র কর্মীদের যারা সাহসিকতার সাথে লড়াই করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। মাননীয় স্পিকার, 24 মানে কেবল 24 না, এর পিছনে রয়েছে বিশাল প্রেক্ষাপট। আমি স্মরণ করছি 47-এর আজাদির লড়াই, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং সকল জাতীয় শহীদকে।
এ সকল ঐতিহাসিক জাতীয় সংগ্রামের ধারাবাহিকতায় আজকের বাংলাদেশ গৌরব নিয়ে দাঁড়িয়ে আছে। স্মরণ করছি পিলখানা হত্যাকাণ্ডের শহীদ, শাপলা হত্যাকাণ্ডের শহীদ, মোদী বিরোধী হত্যাকাণ্ডের শহীদ, ফ্যাসিস্ট আমলে গুম হওয়া ব্যক্তিদের স্মরণ করছি। 18 সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্র কিশোরদের অকুতোভয় সাহসকে স্মরণ করছি। স্মরণ করছি আমাদের ভাই শরীফ ওসমান হাদি, যিনি তার সাহসিকতার মাধ্যমে বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি আর আমাদের সাথে নাই। আমরা ওসমান হাদি ভাইকে স্মরণ করছি, শহীদ আবরার ফাহাদ ও শহীদ ফেলানী খাতুনকে স্মরণ করছি, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মাঠের নেতৃত্বের একেবারে সামনে থাকার কারণে আজকের দিনটি আমার জন্য একই সাথে আবেগের, কষ্টের ও আনন্দের। আমাদের সংগ্রামের সাথী শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিব, 4 বছরের শিশু আহাদ, 6 বছরের শিশু রিয়া গোপ সহ প্রায় 150 শিশু শহীদ। মাননীয় স্পিকার, পুলিশের এপিসি থেকে ফেলে দেওয়া শহীদ ইয়ামিন, সাভারের আশুলিয়ায় ভ্যানের উপরে জীবন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মারা কিশোর শহীদ সজল সহ অগণিত মানুষের স্মৃতি আমাকে প্রচন্ড ভাবে নাড়া দিচ্ছে। মাননীয় স্পিকার, আপনি মাননীয় সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা সহ সংসদের সকল সদস্য এবং আপনার মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে আরো স্মরণ করিয়ে দিতে চাই মাকে উদ্দেশ্য করে লেখা চিঠি 10ম শ্রেণীর ছাত্র শহীদ আনাসের, যিনি বলেছিলেন, একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট পেও না, গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস তার মাকে এই চিঠি লিখে রাস্তায় নেমে গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। মাননীয় স্পিকার, যাদের আত্মত্যাগের কারণে আজকে আমরা এখানে বসে কথা বলতে পারছি। মাননীয় স্পিকার, জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িয়ে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম ও তার আত্মত্যাগ। ওনার সংগ্রাম অনুপ্রাণিত করেছিল বাংলাদেশের তরুণ সমাজকে আত্মত্যাগ করতে, আত্মহুতি দিতে গণ অভ্যুত্থানে। আমরা আজকে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করতে চাই আমরা যারা সংসদে বসতে পেরেছি কেউই এই শহীদের রক্তের সাথে বেইমানি করব না। কারণ জুলাই গণ অভ্যুত্থান মানে শুধু জুলাই গণ অভ্যুত্থান নয়, এটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা। গণভোটের রায় অনুযায়ী আমরা যেমন সংসদ সদস্য, একইভাবে সংবিধান সংস্কার কমিশনের সদস্য। আমাদের সরকারি দলের বন্ধুরা অবিলম্বে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেবেন বলেই আমরা বিশ্বাস করি। আমরা একই সাথে গণতান্ত্রিক সংস্কারগুলো সাধন করতে চাই। 70% মানুষ গণভোটে তাদের রায় জানিয়ে দিয়েছে। মাননীয় স্পিকার, গণতন্ত্রে জনতার রায় সার্বভৌম, তার উপর কোনো আইন বা বিধান চলতে পারে না। মাননীয় স্পিকার, আমরা বিচার চাই, জুলাই গণহত্যার বিচার চাই, শরীফ ওসমান হাদি হত্যার বিচার চাই, গুম খুনের বিচার চাই, বিগত সময়ে হওয়া লুটপাট এবং দুর্নীতির বিচার চাই। জুলাই মানেই নতুন বন্দোবস্ত, গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন দেশ। জুলাই মানে আধিপত্যবাদ মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত দেশ। জুলাই মানে মানবিক মর্যাদা ও দায় ও দরদের বাংলাদেশ। মাননীয় স্পিকার, আমি শেষ করবো একটি কথা বলেই। আজকে সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কারণে আমরা এই মহান সংসদে বসতে পেরেছি এবং এই মহান সংসদে আমরা সকলেই ফ্যাসিবাদ মুক্ত, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সৈনিকেরা এখানে আসিছি। আপনার প্রতি নিবেদন থাকবে, কোনো ফ্যাসিস্ট তার দোসর যাতে আজকের এই মহান সংসদে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে। আমরা ফ্যাসিস্ট মুক্ত, আমরা ফ্যাসিবাদের দোসর মুক্ত জাতীয় সংসদ চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ। এবার আমি আহ্বান জানাবো জনাব জুনায়েদ সাকি, তাকে বক্তব্য রাখার জন্য। বলেন। জনাব জুনায়েদ সাকি। এর আসন মাননীয় সদস্য, কোনো সমস্যা? মাননীয় সদস্য জুনায়েদ সাকি, আপনি কি বক্তব্য রাখতে চান? জি, প্লিজ গো অ্যাহেড। স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য। আজকে
আমি প্রথমেই পরম করুণাময়ের কাছে শুকরগুজার করি বাংলাদেশের দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা একটা গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থা প্রবেশ করতে পেরেছি। বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নতুন ধাপে শুরু হয়েছে এবং সেই কাজের জন্য দীর্ঘ যে লড়াই 1971 সালের মুক্তি সংগ্রামে এই বাংলাদেশ প্রতিষ্ঠার যারা স্বপ্ন দেখেছেন, যারা জীবন দিয়েছেন, প্রত্যেকেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই দিয়েছিলেন। কিন্তু বাংলাদেশ প্রতিষ্ঠিত হলেও যে সাম্য, মানবিক মর্যাদার, সামাজিক ন্যায় বিচারের লক্ষ্য প্রতিশ্রুতি তৈরি হয়েছিল এই দেশের নাগরিকদের জন্য, সেটা আকাঙ্ক্ষিত পর্যায়ে যায়নি। বরং শেষ পর্যন্ত আমরা দেখেছি মানুষের ভোটের অধিকার, মানুষের জীবনে বেঁচে থাকার অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। এই রাষ্ট্র একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেটা হওয়ার কথা ছিল, তাকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করা হয়েছে। সেই রাষ্ট্রের বিরুদ্ধে আমরা লড়াই করেছি এবং কেবল রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে লড়াই নয়, একটা গণতান্ত্রিক রাষ্ট্র তার কাঠামো কিভাবে সেটা গড়ে উঠতে পারে সে নিয়েও আমরা আমাদের রাজনৈতিক জীবনের শুরু থেকে এবং বিশেষভাবে গত 17 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই, সেই লড়াইয়ে আমরা আমাদের বক্তব্য, আমাদের কর্মসূচি, আমাদের দিশা হাজির করার চেষ্টা করেছি। পরিষ্কার করে এখানে বলা দরকার, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে 17 বছর ধরে যে ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করা হয়েছিল, তার বিরুদ্ধে লড়াই করেছে এখানকার রাজনৈতিক দলগুলো, এখানকার ছাত্র, শ্রমিক, কৃষক, নারী, নানা ধরনের সংগঠনগুলো। এবং সেই সংগ্রামের ধারাবাহিকতায় 18 সালের মধ্যরাতের ভোট ডাকাতির পরে রাজনৈতিক দলগুলো একটা জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেছিল এবং বিএনপির নেতৃত্বে এই দেশে 39টি রাজনৈতিক দল, আমাদের দল, গণসংহতি আন্দোলন সহ, গণতন্ত্র মঞ্চ আমাদের জোট সহ, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি এবং এইরকম 39টি দল বিএনপির নেতৃত্বে 31 দফা সুস্পষ্ট রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, মেরামত এবং রূপান্তরের কর্মসূচিকে সামনে রেখে এক দফার ভিত্তিতে ফ্যাসিস্ট সরকারের পতন এবং শাসন ব্যবস্থার বদলের লক্ষ্য নিয়ে সংগ্রাম সূচনা করেছে। এবং এই লড়াইয়ে বহু রাজনৈতিক কর্মীরা তাদের জীবন দিয়েছেন, বহু রাজনৈতিক কর্মীরা তারা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন, গুম, খুন, হত্যা, ক্রসফায়ারের শিকার হয়েছেন। বহু রাজনৈতিক কর্মীদেরকে, বিশেষভাবে বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের, এখানে যারা উপস্থিত আছেন প্রায় সকলকেই, এবং বিএনপির নেতা কর্মীদের বিশেষভাবে বলবো, কত কর্মীকে যে ধান খেতে ঘুমাতে হয়েছে, আশ্রয় নিতে হয়েছে, কবরস্থানে আশ্রয় নিতে হয়েছে। আমার এলাকা ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুরের বহু নেতা কর্মীদের কাছ থেকে আমরা তাদের এই কথা শুনেছি। সারা দেশের চিত্র এটা হয়েছে। এই ক্ষেত্রে সকল বিরোধী দলের অভিজ্ঞতাই প্রত্যেকে সেটা বলবো। আমি এই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়েই জুলাইয়ের গণ অভ্যুত্থান এসেছে এবং এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের ছাত্রদের, জনতার যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনকে আমরা বলতে চাই এটা ছাত্র, শ্রমিক, কৃষক, দেশের নারী এবং সকলের আন্দোলন। কারণ এখানে প্রাণ দিয়েছেন ছাত্ররা, এখানে প্রাণ দিয়েছে শিশুরা, এখানে প্রাণ দিয়েছে নারীরা, এখানে প্রাণ দিয়েছে বাঙালি, চাকমা, মারমা, হিন্দু, মুসলমান, বাংলাদেশের প্রত্যেকটি বর্ণ পরিচয়ের মানুষ। কাজেই জুলাই গণ অভ্যুত্থান একটা রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতায় একটা নতুন বাংলাদেশ নির্মাণের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে জুলাইয়ের অভ্যুত্থান সকল মানুষের সংগ্রাম হয়ে উঠেছিল। যে শহীদেরা আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, রিয়া গোপ কিংবা আমাদের ছাত্র সংগঠনের জুলফিকার শাকিল সহ অসংখ্য তরুণেরা প্রাণ দিয়েছেন। আমার
নিজের নির্বাচনী এলাকা বাঞ্ছারামপুরের জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা নয়ন মিয়া পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আশিক, তুহিন, ইসমাইল, ইমরান, বাঞ্ছারামপুরের 4 সন্তান, তারা প্রাণ দিয়েছেন। অসংখ্য সারা বাংলাদেশের তরুণেরা প্রাণ দিয়েছেন এবং সেই আন্দোলনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে এবং এই গণতান্ত্রিক বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। যত হত্যাকাণ্ড হয়েছে জুলাইয়ের সময়ে, তার আগে এবং জুলাইয়ের পরে ওসমান হাদি সহ প্রত্যেকের বিচার এই দেশে প্রতিষ্ঠা হবে। এবং কেবল ন্যায় বিচার নয়, একটা রাষ্ট্রে যদি অধিকাংশ খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা তৈরি না হয়, সত্যিকার অর্থে জনগণের মধ্যে ঐক্য তৈরি হয় না, ধন্যবাদ মাননীয় সত্যিকার সদস্য। অর্থে গণতন্ত্র তৈরি হয় না। মাননীয় স্পিকার, 30 সেকেন্ড। এবং সেই কারণে একদিকে ন্যায় বিচার, অন্যদিকে এই খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা তৈরির মধ্য দিয়ে জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা। আর যেই দেশে জনগণের ঐক্য প্রতিষ্ঠা হয়, যেই দেশে ঐক্যের উপর দাঁড়িয়ে গণতন্ত্র চলে, সেই জনগোষ্ঠীকে কেউ পরাজিত করতে পারে না। তার মধ্য দিয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা হয়। ফলে ন্যায় বিচার, গণতন্ত্র, খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা এবং সার্বভৌম বাংলাদেশ, যে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 5 তারিখের পরে 7ই আগস্ট পরিষ্কার করে এই দেশের মানুষের সামনে একটা দিশা হাজির করে গিয়েছিলেন যে এই প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা কেবল একটা বক্তব্য নয়, এটা বাংলাদেশের সামনে একটা রাজনৈতিক দিশা, যে দিশার মধ্য দিয়ে আজকের বিশ্ব বাস্তবতায় আমরা কোথায় যাব সেটা আমাদের ঠিক করতে হবে। জুলাই শহীদদের রক্তের ঋণে সারা বাংলাদেশের মানুষ এই সংসদ আবদ্ধ। এই সংসদকে জুলাই শহীদদের রক্তের ঋণকে ধারণ করে তাদের আকাঙ্ক্ষাকে পূরণ করতে হবে। সেই দিকেই মাননীয় প্রধানমন্ত্রী সহ, মাননীয় সংসদ নেতা সহ, বিরোধী দলের নেতা সহ, এই মাননীয় স্পিকার, সকল সদস্য আমরা সেই দিকে অগ্রসর হব। তখনই জুলাই শহীদদের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা, ভালোবাসা, তাদেরকে স্মরণ করা এবং সকল আহত যোদ্ধাদের এবং সকল লড়াকুদের আকাঙ্ক্ষাকে ধারণ করা সম্ভব হবে। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয়